হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আমি তোমাদের টেস্ট পরীক্ষা বা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ আলোচনা করছি, অর্থাৎ 90 মার্কের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার ভলিউম 2। এই প্রশ্নবিচিত্রা থেকে এই প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 4, এই মডেল কোশ্চেন পেপার 4-এর যে 90 মার্কের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়ে, তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। বিভাগ কয়ে 1-এর দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 11.1 দাগে, যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পর সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে অবঘর্ষ ক্ষয়, দ্রবণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়। সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে ঘর্ষণ ক্ষয়। পরের প্রশ্ন 1.2 দাগে, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে পিরামিড চূড়া, হিমশৈল, নুনাটাক্স, হিমদ্রোণী। সঠিক উত্তরটি হল অপশন গতে নুনাটাক্স। পরের প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি হল মিথেন, সিএফসি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। সঠিক উত্তরটি হল অপশন গতে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হল বাষ্পীভবন, ঘনীভবন, শিশিরাঙ্ক, স্ফুটনাঙ্ক। সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় ঘনীভবন। পরের প্রশ্ন 1.5 দাগে, সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় পৃষ্ঠস্রোত, বহিঃস্রোত, অন্তঃস্রোত, উলম্ব স্রোত রূপে। সঠিক উত্তরটি হল অপশন গতে অন্তঃস্রোত রূপে। 1.6 দাগে, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে সিজিগি, পেরিজি, অ্যাপোজি, অপসুর। সঠিক উত্তরটি হল অপশন গতে অ্যাপোজি। পরের প্রশ্ন 1.7 তরল বর্জ্য শোধন বা অপসারণ উপযুক্ত পদ্ধতি হল ভরাটকরণ, কম্পোস্টিং, শক্তি উৎপাদন, নিষ্কাশন। সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে নিষ্কাশন। তারপরে 1.8 দাগে প্রশ্নটি লক্ষ্য করো, শিবালিক ও অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে ভাবর, খাদার, কারে বা দুন। সঠিক উত্তরটি অপশন ঘতে দুন। পরের প্রশ্ন, ভারতের শুষ্কতম অঞ্চলটি হল জয়সলমীর, বিকানির, যোধপুর, জয়পুর। সঠিক উত্তরটি অপশন ঘতে জয়সলমীর। 1.10 দাগে, প্রদত্তগুলির মধ্যে কোনটি অংশগ্রহণমূলক সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ? বন্যপ্রাণ সুরক্ষা আইন, ঝুম চাষ, সামাজিক বনসৃজন, নর্মদা বাঁচাও আন্দোলন। সঠিক উত্তরটি হল অপশন গতে সামাজিক বনসৃজন। পরের প্রশ্ন, গ্লোবাল শিল্প বলা হয় লৌহ ইস্পাত, পেট্রোরসায়ন, পর্যটন, তথ্য প্রযুক্তি শিল্পকে। সঠিক উত্তরটি হল অপশন ঘতে তথ্য প্রযুক্তি শিল্পকে। 1.12 দাগে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব হল 1102 জন, 382 জন, 1029 জন, 348 জন। সঠিক উত্তরটি হল অপশন খতে 382 জন। পরের প্রশ্ন 1.13 দাগে, ভারতে উন্নয়নের জীবনরেখা বলা হয় সড়ক পথ, জলপথ, রেলপথ, বিমানপথকে। সঠিক উত্তরটি হল অপশন খতে জলপথকে। পরের প্রশ্ন, ভারতের প্রথম সফল উপগ্রহটি হল IRS-1A ইনস্যাট ল্যান্ডসেট স্পট। সঠিক উত্তরটি অপশন খতে IRS-1A। বিভাগ ক্ষয়ে 2-এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ, যে কোনো 6টি। 2.1 দাগে, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখা উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, শুদ্ধ। 2.1 দাগে, ধূলিকণাতে সূর্যালোক বিচ্ছিন্ন ও প্রতিফলিত হয় বলে আকাশের রং নীল দেখায়, এটাও শুদ্ধ। 2.3 দাগে, ফানেল আকৃতির নদী মোহনায় অধিক বান ডাকা দেখা যায়, শুদ্ধ। 2.1 দাগে, লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ, অশুদ্ধ। সঠিক উত্তরটি হল পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ, পর্বত বেষ্টিত। 2.1 দাগে, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় ভারতে নিম্নচাপ বিরাজ করে, অশুদ্ধ।
উচ্চচাপ বিরাজ করে। তারপর 2.1.6 থেকে সেল এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত। অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে সেল এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। নতুন দিল্লিতে। পরের প্রশ্ন 2.7 থেকে উপগ্রহ চিত্র একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা। শুদ্ধ। 2.2 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2.2.1 থেকে বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে প্রসারিত হয়। উত্তরটি অপবাহন প্রক্রিয়ায়। 2.2 থেকে আয়নোস্ফিয়ারের তড়িদাহত অণুর চৌম্বক বিক্ষেপে সৃষ্ট মৃদু আলোক প্রভা ড্যাশ নামে পরিচিত। মেরু জ্যোতি নামে পরিচিত। পরের প্রশ্ন 2.2.3 থেকে রিসর্ট ক্লাইমেট অব দ্য ওয়ার্ল্ড বলা হয় ড্যাশ জলবায়ু অঞ্চলকে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। সাগরীয় জলবায়ু অঞ্চলকে। 2.2.4 থেকে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য। ই বর্জ্য। 2.2.5 থেকে ভারতের দীর্ঘতম সেচ খাল ড্যাশ রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্দিরা গান্ধী ক্যানেল। পরে 2.2.6 থেকে ল্যাটেরাইট মৃত্তিকার জলধারণ ক্ষমতা ড্যাশ খুব কম। 2.2.7 থেকে হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম। পাঞ্জাব রাজ্য প্রথম। এরপরে 2.3 দাগে কি রয়েছে লক্ষ্য করো। একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। 2.3.1 থেকে পৃথিবীর দীর্ঘতম খাঁড়িটি কোন নদীর মোহনায় অবস্থিত। উত্তরটি হল ওব নদীর মোহনায়। 2.3.2 থেকে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মহাসাগরের নাম লেখো। গ্র্যান্ড ব্যাংক। তারপরে রয়েছে 2.3.4 থেকে 2.3.3 থেকে ভূপৃষ্ঠের সমান্তরাল তাপের সঞ্চালনকে কি বলে। অ্যাডভেকশন। 2.3.4 থেকে ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কি বলে। লিচেট। 2.3.5 থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি। লাদাখ। 2.3.6 থেকে মিলিয়ন শহরের জনসংখ্যা কত হয়। 1 কোটি। 2.3.7 থেকে ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। কান্ডালা। 2.3.8 থেকে ইসরো ISRO ইসরোর সম্পূর্ণ কথাটি লেখো। ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তারপরে 2.4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে রাখো। বাম দিকে রয়েছে প্রতিভা ঘূর্ণবাদ, পৃথিবীর আবর্তন গতি, লু প্রধান মিলের গবেষণাগার, হায়দ্রাবাদ রাজস্থান কেন্দ্রীয় বহির্মুখী বায়ু, উত্তর নিরক্ষের স্রোত। আচ্ছা, প্রতিভা ঘূর্ণবাদ হবে 3 নম্বরে কেন্দ্রীয় বহির্মুখী বায়ু। পৃথিবীর আবর্তন গতি হবে 4 নম্বরে উত্তর নিরক্ষের স্রোত। লু হবে 2 নম্বরে রাজস্থান। প্রধান মিলের গবেষণাগার 1 নম্বরে হবে হায়দ্রাবাদ। বিভাগ গয় দাগে 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো। উত্তর, উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলে উপত্যকার হিমবাহ নেমে এসে না গলে অবস্থান করে, এটি পাদদেশীয় হিমবাহ। উদাহরণ
অক্ষাংশে প্রায় সমুদ্রতল বরাবর পাদদেশীয় হিমবাহ অবস্থান করে। আলাস্কা ম্যালাসপিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। অথবা ওয়াদি কি? মরুভূমি শুষ্ক নদী খাদ হল ওয়াদি। স্বল্পমেয়াদী প্রবল বর্ষণে উচ্চভূমি থেকে জল প্রবল বেগে নামার সময় পালিয়ে অপসারিত হয়ে ওয়াদি সৃষ্টি হয়। বাষ্পীভবনের হার অত্যন্ত বেশি বলে নদী খাতে জল থাকে না, তাই বৃষ্টির সময় ছাড়া বাকি সময় শুষ্ক। উদাহরণ, আরবের মরুভূমিতে ওয়াদি দেখা যায়। 3.2 দাগে অ্যারোসোল বলতে কি বোঝো? উত্তর, বায়ুমণ্ডলে ভাসমান সূক্ষ্ম ধূলিকণাকে অ্যারোসোল বলে। গুরুত্ব, অ্যারোসোলকে আশ্রয় করে জলীয় বাষ্প বাতাসে ভেসে বেড়ায়। ধূলিকণা পরোক্ষ হয়ে ঘনীভবনের মাধ্যমে বৃষ্টি, শিলাবৃষ্টি, কুয়াশা ঘটায়। আচ্ছা, এখানে একটু তোমরা যোগ করবে অ্যারোসোলের উৎসগুলি কি কি? ভূপৃষ্ঠের ধূলিকণা, আগ্নেয়গিরির ছাইকণা, সমুদ্রের লবণকণা, কারখানা গাড়ি থেকে নিঃসৃত কণা, জৈব কণা ইত্যাদি। অথবা পেরিজি জোয়ার কাকে বলে? উত্তর, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম 3.56 লক্ষ কিলোমিটার হয় তখন সেই অবস্থায় পেরিজি অবস্থান বলা হয়। দূরত্ব কম হওয়ার জন্য চাঁদের আকর্ষণ বল বাড়ে, তাই জোয়ারে সময় সাধারণ অবস্থা হচ্ছে 20% প্রবল হয়। একেই পেরিজি বা পেরিজি জোয়ার বলে। 3.3 দাগে C&D ওয়াস্ট বলতে কি বোঝো? কনস্ট্রাকশন অ্যান্ড ডোমিলিশন C&D বর্জ্য নির্মাণ ও ধ্বংস কার্যক্রমের সময় উৎপন্ন ধ্বংসাবশেষ অন্তর্ভুক্ত হয়। প্রতিবার যখন বিল্ডিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং কাঠামো তৈরি করা হয়, সংস্কার করা হয় বা ভেঙে ফেলা হয়, তখন প্রচুর পরিমাণে C&D বর্জ্য তৈরি হয়। বুঝতে পেরেছ COD ওয়াস্ট কি? ওকে। অথবা ইউট্রিফিকেশন বলতে কি বোঝো? বিষয়, জলাশয়ের পুষ্টি মৌল বৃদ্ধির প্রক্রিয়াকে বলে ইউট্রিফিকেশন। কারণ জলাশয়ের জলদূষণের ফলে জলের নাইট্রেট ও ফসফেটের পরিমাণ বাড়ে। পুষ্টি মৌলের প্রাচুর্যে জলে ভাসমান কচুরিপানা, শৈবাল, অ্যালগি জাতীয় প্রাণীর পরিমাণ বাড়ে। ফলে জলের নিচে প্রাণীদের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। একে বলে ইউট্রিফিকেশন। 3.4 ডিভিসি এর দুটি উদ্দেশ্য লেখ। 1 নম্বর, পশ্চিমবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, কৃষিতে জলসেচ, জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ উৎপাদন, শিল্পকেন্দ্র স্থাপন ও শিল্পকেন্দ্রের জল সরবরাহ প্রভৃতি উদ্দেশ্য সাধনের জন্য দামোদর পরিকল্পনা গৃহীত হয়েছে। অথবা ধাপ চাষের গুরুত্ব কি? উত্তর, ভারতে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন উচ্চতায় সিঁড়ির মতো ধাপ ধাপ অর্ধচন্দ্রাকার সমতল জমি তৈরি করে সেখানে চাষ করা হয়। এই পদ্ধতিতে ধাপ চাষ বলা হয়। এই চাষ পদ্ধতিতে মাটির ক্ষয় অনেকটা কমানো যায়। এটাই হচ্ছে এর প্রধান গুরুত্ব। 3.5 দাগে উদীয়মান শিল্প বা সূর্যোদয়ের শিল্প কাকে বলে? উত্তর, গুরুত্বের বিচারে বর্তমানে পেট্রোরেশন শিল্পের স্থান একেবারে উচ্চসারিতে। এই শিল্পজাত দ্রব্যগুলির চাহিদা হু হু করে বাড়ছে। সারা পৃথিবী জুড়ে গড়ে উঠেছে অসংখ্য পেট্রোরেশন শিল্পকেন্দ্র বা পেট্রোকেমিক্যাল হাব। এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বৈচিত্র্য অনুসারে ব্যবহারিক গুরুত্ব বিচারে এই শিল্প দ্রুত হারে বেড়ে চলেছে বলে একে উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি আখ্যা দেওয়া হয়েছে। অথবা ইমেল ব্যবস্থা কি? উত্তর, ইমেল এর পুরো কথা হলো ইলেকট্রনিক মেল। যে পদ্ধতির মাধ্যমে অতি সহজে ও দ্রুত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের মাধ্যমে তথ্য প্রেরণ করা হয় তাই হলো ইমেল। 3.6 রিমোট সেন্সিং এ প্ল্যাটফর্ম কি ও কয় প্রকার? যে স্থান থেকে পৃথিবী পৃষ্ঠের চিত্র বা তথ্য সংগ্রহ করা হয় তাকে প্ল্যাটফর্ম বলে। প্ল্যাটফর্ম মূলত 3 প্রকার: ভূপৃষ্ঠস্থ প্ল্যাটফর্ম, বায়ুস্থিত প্ল্যাটফর্ম, মহাকাশীয় প্ল্যাটফর্ম। অথবা নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে সেন্সর সূর্যের প্রতিফলনের উপর নির্ভর করে তথ্য সংগ্রহ করে তাদের নিষ্ক্রিয় সেন্সর বলে। এদের নিজস্ব কোনো বিদ্যুৎ চুম্বকের শক্তি নেই। বৈশিষ্ট্য, এই সেন্সর কেবলমাত্র দিনের বেলাতেই তথ্য সংগ্রহ করতে সক্ষম। উদাহরণ, ফটোগ্রাফিক ক্যামেরা, ইলেকট্রনিক ক্যামেরা, মাল্টিস্পেকট্রাল ক্যামেরা প্রভৃতি। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 দাগে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? উত্তর, সকল নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি বা গড়ে ওঠেনি তার কারণ: 1 নম্বরে মোহনার খাড়া ঢাল ও মোহনায় নদীর বেশি গতিবেগ। যেসব নদীর মোহনায় গতিবেগ অনেক বেশি সেই সমস্ত নদীর দ্বারা বাহিত পলি বালি মোহনায় সঞ্চিত না হয়ে অনেক দূরে চলে যায়, যেমন নর্মদা, তাপ্তি। 2 নম্বর স্বল্প দৈর্ঘ্য নদী। নদী স্বল্প দৈর্ঘ্যের হলে নদীবাহিত পদার্থের পরিমাণ কম হয়, নদীর অবক্ষেপণের পরিমাণও কম হয়, যেমন গোয়ার মান্ধবী, কেরালা পেরিয়ার। 3 নম্বরে মোহনায় সমুদ্রের গভীরতা। নদীর মোহনায় সমুদ্রের গভীরতা যদি বেশি হয় তাহলে নদীদ্বীপ গঠনের সম্ভাবনা কমে, যেমন নর্মদা, তাপ্তি। 3 নম্বরে প্রধান নদীর উপনদীর সংখ্যা কম।
প্রধান নদীর উপনদীর সংখ্যা যদি কম হয় তাহলে নদীতে পলির যোগান কম হয়, যেমন কেরালার পেরিয়ার, পম্পা ইত্যাদি। অধিক জলপ্রবাহ। নদীতে জলের পরিমাণ খুব বেশি হলে জল প্রবল বেগে সাগরে পড়ে এবং মোহনায় পলি সঞ্চয় ঘটে না, যেমন আমাজন কঙ্গো। আড়াআড়ি সমুদ্র স্রোত। নদীর মোহনার নিকট আড়াআড়ি সমুদ্র স্রোত প্রবাহিত হলে পলি সমেত নদীর জলে বাহিত হয়ে দূরে চলে যায়, ফলে মোহনায় পলি জমে না, যেমন আমাজনের মোহনাদির দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তর শাখা আমাজনের মোহনার পলিকে উত্তরে স্থানান্তরিত করে। সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো। উত্তর, প্রথমে বিষয় ভিত্তিতে বিষয় লিখবে। স্থলবায়ু। উপকূল অঞ্চলে রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ু হল স্থলবায়ু। সমুদ্রবায়ু। উপকূল অঞ্চলে দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ু হল সমুদ্রবায়ু। কারণ, স্থলবায়ুতে রাতের বেলা সমুদ্র অপেক্ষা স্থলভাগ দ্রুত বিকিরণের কারণে সমুদ্রের উষ্ণতা স্থলভাগ অপেক্ষা অধিক হয়, ফলে সমুদ্রের নিম্নচাপ ও স্থলভাগ উচ্চচাপ বিরাজ করে। এই অবস্থায় বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বয়ে যায়। সমুদ্রবায়ু। দিনের বেলা সূর্যের তাপে সমুদ্র অপেক্ষা স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় বলে ভাগে নিম্নচাপ ও সমুদ্রের উচ্চচাপ বিরাজ করে। এই অবস্থায় বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। প্রকৃতি। স্থলভাগ থেকে বয়ে যায় বলে স্থলবায়ু শুষ্ক প্রকৃতির। সমুদ্র থেকে উৎপন্ন হয় বলে সমুদ্রবায়ু কিছুটা আর্দ্র প্রকৃতির। গতিবেগ। স্থলবায়ুর রাতের বেলায় বায়ুচাপের ঢাল কম বলে স্থলবায়ুর গড় গতিবেগ কম। স্থলবায়ুর সর্বাধিক গতিবেগ হয় ভোরবেলায়। সমুদ্রবায়ু। দিনের বেলায় বায়ুচাপের ঢাল বেশি বলে সমুদ্রবায়ুর গড় গতিবেগ বেশি। সমুদ্রবায়ুর বেগ সর্বাধিক হয় দুপুরবেলা। 4.2 বর্জ্য নয় সম্পদ কথাটির ব্যাখ্যা দাও। উত্তর, আজকের বর্জ্য পদার্থ আগামীকালের সম্পদ, অর্থাৎ বর্জ্য নয় সম্পদ। তাই বর্জ্য পদার্থ পরিবেশের দূষণের প্রধান কারণ হলেও উপযুক্ত ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণের দ্বারা বর্জ্য পদার্থ থেকে সীমিতভাবে সম্পদ উৎপাদন সম্ভব। যেমন ছাঁট লোহা। লোহা ইস্পাতের শিল্পে কাঁচামাল ব্যবহৃত হয়। তামা, দস্তা, টিন, সীসা, অ্যালুমিনিয়াম, লোহা প্রভৃতি ধাতব বর্জ্যগুলিকে সংগ্রহ করে গুলিয়ে পুনরায় ব্যবহার্য বস্তু তৈরি করা হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রের ফ্লাই অ্যাশ থেকে ইট, সিমেন্ট প্রস্তুত করা হয়। চিনি কলের আখের ছিবড়ে বর্জ্য কাগজমণ্ড ও কাগজ প্রস্তুতি ব্যবহৃত হয়। বর্জ্য কাঁচকে গলিয়ে পুনরায় কাঁচের জিনিস তৈরি করা হয়। এছাড়া বর্জ্য কাঁচ অ্যাসফল্টের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। ভাঙাচোরা প্লাস্টিক সামগ্রী থেকে পুনরায় প্লাস্টিক দ্রব্য উৎপন্ন হয়। জৈব বর্জ্য থেকে কম্পোস্টিং পদ্ধতিতে ও ম্যানিওর পিটের মাধ্যমে সার তৈরি করে জমিতে ব্যবহার করা হয়। জৈব রাসায়নিক প্রযুক্তিতে বর্জ্য থেকে দাহ্য গ্যাস উৎপাদন করা হয়, যা জ্বালানি হিসেবেও আলু জ্বালাতে ব্যবহৃত হয়। অথবা বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়। উত্তরটি লক্ষ্য করো। বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার সর্বোত্তম পদক্ষেপ হল বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করা। সাধারণত উৎপাদনের পরিমাণ কম করলে বা প্রাকৃতিক সম্পদ কম ব্যবহার করলে অথবা ভোগের পরিমাণ কম করলে বর্জ্য উৎপাদনের পরিমাণ কম হবে। এই উদ্দেশ্যে যে সমস্ত উপায়গুলি অবলম্বন করা যেতে পারে সেগুলি হল: পরিবেশ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন ও ভোগের বিষয় নিয়ন্ত্রণে আরোপ করা, বাড়িতে, অফিসে, শিল্প কারখানায়, চিকিৎসা কেন্দ্রে যাতে বেশি বর্জ্য তৈরি না হয় সেদিকে নজর রাখা, উন্নত প্রযুক্তির সাহায্যে উৎপাদন পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে বর্জ্যের পরিমাণ হ্রাস করা হয়। যেমন দস্তা ইলেকট্রোপ্লেন্টিং এর সময় পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে সালফেট লবণের পরিবর্তে ক্লোরাইড লবণ ব্যবহার করার ফলে সায়ানাইড উৎপাদিত হয় না। বর্জ্য উৎপাদনের পরিমাণ হ্রাস করার পাশাপাশি উৎপন্ন বর্জ্যের পরিমাণ হ্রাসের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। যেমন যান্ত্রিক প্রক্রিয়ায় ইনসিনারেটর মেশিনের সাহায্যে একরাশ কঠিন বর্জ্যকে সামান্য আয়তনের বর্জ্য পদার্থে পরিণত করা যায়। বর্জ্য পদার্থ থেকে বিপজ্জনক বর্জ্য পদার্থগুলিকে পৃথকীকরণের মাধ্যমে বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করা হয়। 4.3 মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, বিষয় হচ্ছে অর্থ। মালনাদ শব্দের অর্থ উঁচু নিচু ভূমি বা পাহাড়ি দেশ। ময়দান শব্দের অর্থ অনুচ্চ ভূমিভাগ। অবস্থান: কর্ণাটক মালভূমির পশ্চিম অংশের নাম মালনাদ, কর্ণাটক মালভূমির পূর্বাংশের নাম ময়দান। প্রকৃতি: মালনাদ হল ব্যবচ্ছন্ন মালভূমি, ময়দান হল সমপ্রায় ভূমি। উচ্চতা: মালনাদের উচ্চতা ময়দানের তুলনায় বেশি, ময়দানের উচ্চতা তুলনামূলকভাবে কম। উপরিভাগ: মালনাদ মালভূমির উপরিভাগ উঁচু নিচু ঢেউ ফেলানো, ময়দানের উপরিভাগ সমতল প্রকৃতির।
অথবা ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে পরিব্রাজনের ভূমিকা আলোচনা করো। অথবা ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে পরিব্রাজনের ভূমিকা আলোচনা করো। উত্তর লেখো, সাধারণত কোনো স্থানে বহুদিন বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষ যখন স্থান থেকে স্থানান্তরে বিচরণ করে তখন সেই বিচরণ প্রক্রিয়াকে পরিব্রাজন বলে। পরিব্রাজন কোনো দেশের জনসংখ্যার হ্রাস বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে, কিন্তু অন্য কোনো দেশ থেকে ভারতে এসে বসবাস করলে তাকে অভিবাসন বা ইমিগ্রেশন বলে। কিন্তু এই পরিব্রাজনের ক্ষেত্রে ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে পরিব্রাজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বহু বাংলাদেশের মানুষ বাংলাদেশ, ভুটান, নেপাল এই সমস্ত দেশ থেকে মানুষ ভারতে কাজের উদ্দেশ্যের জন্য পাড়ি দিচ্ছে বা পরিব্রাজন করছে বা অভিবাসন করছে। এর ফলে ভারতের জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বাংলাদেশকে প্রচুর মানুষ ভারতে আসছে, এই জন্য পশ্চিমবঙ্গের জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। তাই ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে পরিব্রাজনের গুরুত্ব রয়েছে। 4.4 দেখে, বর্তমানে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্রের মধ্যে কোনটি তোমার কাছে বেশি গ্রহণযোগ্য তা যুক্তি দিয়ে বোঝাও। উত্তরটি একটু লক্ষ্য করো, একটু এইভাবে লিখবে তোমরা। উপগ্রহ চিত্রের সাহায্যে পৃথিবীর অতি দুর্গম অঞ্চলে তথ্য পাওয়া যায়, অর্থাৎ যতই দুর্গম হোক সেখানে উপগ্রহ চিত্রে তথ্য পাওয়া যাবে। কিন্তু লক্ষ্য করো, টপোগ্রাফিক্যাল বা ভূবৈচিত্র সূচক মানচিত্রে দুর্গম অঞ্চলে বৈচিত্র্য মানচিত্র তৈরির কাজ অত্যন্ত জটিল ও কষ্টকর, অর্থাৎ এখানে কাজ করা খুবই কষ্টকর। অতি সহজে ভূবৈচিত্র সূচক মানচিত্র তৈরি করা যায় না দুর্গম অঞ্চলের। তারপরে এখানে একটু লক্ষ্য করো, উপগ্রহ চিত্র যত বেশি বিশ্লেষণ করা যায় তত বেশি তথ্য পাওয়া যায়, তাতে তথ্য পাওয়া যায়। কিন্তু ভূবৈচিত্র মানচিত্রে প্রাকৃতিক ও সাংস্কৃতিক তথ্য একটা নির্দিষ্ট থাকে, এর বাইরে অতিরিক্ত তথ্য পাওয়া যায় না। তারপরে এদিকে লক্ষ্য করো, উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করে ভূপৃষ্ঠে বিভিন্ন বস্তু পৃথকভাবে চিহ্নিত করা যায়, যেটা কিন্তু ভূবৈচিত্র সূচক মানচিত্রের উপাদানগুলিকে বিভিন্ন রঙের প্রতীক চিহ্ন দ্বারা চিহ্নিত করা, মানে যেই রং আছে সেই রঙের চিহ্নিত করা যায়। ব্যবহার, বর্তমানে উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব বহুল পরিমাণে বৃদ্ধি হচ্ছে। কি বলা হচ্ছে? বর্তমানে উপগ্রহ চিত্রের ব্যবহার গুরুত্ব বহুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, ব্যবহার ও গুরুত্ব, কিন্তু ভূবৈচিত্র সূচক মানচিত্রের ব্যবহার ধীরে ধীরে কমে আসছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে বর্তমানে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্রের মধ্যে আমার কাছে বেশি গ্রহণযোগ্যতা হচ্ছে উপগ্রহ চিত্র। বুঝতে পেরেছ? অথবা টপোগ্রাফিক্যাল মানচিত্রের সুবিধাগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, ভৌগোলিক বিশ্লেষণ। টপোগ্রাফিক্যাল মানচিত্রের মাধ্যমে কোনো অনু অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সাথে সাংস্কৃতিক পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ করা হয়। ভূগোল পাঠের মূল উদ্দেশ্য যেহেতু প্রাকৃতিক পরিবেশের সাথে সাংস্কৃতিক পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ এবং তার কারণ চিহ্নিত করা, তাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের কাছে এটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। 2 নম্বর রয়েছে উন্নয়নের পরিকল্পনা। সরকারি সংস্থাগুলি যখন কোনো রেলপথ, সড়কপথ, আবাসন তৈরি করে তখন অঞ্চল পরিকল্পনার জন্য এই মানচিত্রের প্রয়োজন হয়। 3 নম্বর সামরিক প্রয়োজন। এই মানচিত্রে সড়ক, জনবসতি, বনভূমি, কৃষিভূমি ইত্যাদি সঠিকভাবে চিত্রায়িত করা থাকে বলে কোনো অভিযানে সামরিক বাহিনীর কাছে এটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিদেশি শত্রুদের হাতে এই মানচিত্র পৌঁছে গেলে বিপদ হতে পারে বলেই সীমান্ত ও সামরিক অঞ্চলের টপোগ্রাফিক্যাল মানচিত্র সংগ্রহে উচ্চস্তর থেকে বিশেষ অনুমতির প্রয়োজন হয়। পরিবর্তন সম্পর্কে ধারণা। এই মানচিত্র বিভিন্ন সময়কালে জরিপ কাজের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে, তাই পূর্বকালের মানচিত্রের তথ্যের সাথে বর্তমানকালের মানচিত্র উপগ্রহ চিত্র তুলনা করে কি কি ভৌগোলিক পরিবর্তন ঘটেছে তা জানা যায়। পরে বিভাগ উমের দাগে 5 দাগে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.1 হিমবাহী সঞ্চয় কাজের ফলে গঠিত বিভিন্ন প্রকারের গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। 5.1 বায়োগোনাল এর মতানুসারে বালিয়াড়ির শ্রেণীবিভাগ করো এবং 3 আলোচনা করো। 5.3 দাগে পৃথিবীর প্রধান জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। 5.4 দাগে চিত্রসহ জোয়ার-ভাটার সৃষ্টি বর্ণনা করো। 5.2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.2 দাগে মৌসুমী বৃষ্টিপাত কিভাবে ভারতের কৃষিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। 5.2 দাগে হিমালয়ের উচ্চতা বৃদ্ধির সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতির সহ পরিবর্তন উদাহরণ লেখ। 5.2 দাগে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করো। 5.2 দাগে পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। অর্থাৎ 5.1 এবং 5.2 দাগে মোট যে 8টি প্রশ্ন রয়েছে, এই 8টি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে এই 8টি প্রশ্নের উত্তর দেখে নাও। এবার বিভাগ 6 দাগে লক্ষ্য করো, ম্যাপ পেন্টিং রয়েছে তোমাদের। 6 দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীকের নাম সহ চিহ্নিত করে মানচিত্রের উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। কি রয়েছে? প্রথমে হচ্ছে পূর্ব উপকূলে অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এটা তোমরা লিখবে করবে পন্ডিচেরি করবে, পন্ডিচেরি।
আমি করে দেবো, এটা বলে দিচ্ছি প্রথমে, তারপরে আমি করছি। তারপরে 6.2 বিন্ধ্য পর্বত, 6.3 সবরমতী নদী, 6.4 পূর্ব ভারতের একটা সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র হচ্ছে মৌসিনরাম, চেনাপুঞ্জির মৌসিনরাম, মরু মৃত্তিকা অঞ্চল, দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, আর হচ্ছে চিল্কা হ্রদের ভিতরকণিকা হবে, উড়িষ্যার ভিতরকণিকা। তারপরে উত্তর ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল। তারপরে রয়েছে ভারতের রুড়ো অঞ্চল হচ্ছে দুর্গাপুর, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম। তারপরে হচ্ছে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই। এগুলো আমি করছি, তোমরা ভিডিওটি পুরোটা লক্ষ্য করো। 6.1 পূর্ব উপকূলে অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি বলা হয়, পন্ডিচেরি বা পদুচেরি বলা হয়। পদুচেরি এখানটায় লেখা করবে পদুচেরি, বুঝতে পেরেছ? পদুচেরি আমি এটা 6.1 দিলাম, 6.1। আমি প্রতীক চিহ্ন দিচ্ছি না, শুধু দাগ নম্বরগুলো দিয়ে দিচ্ছি। তারপরে 6.2 বিন্ধ্য পর্বত, লক্ষ্য করো বিন্ধ্য পর্বত, এখান থেকে বিন্ধ্য পর্বত, বুঝতে পেরেছ? বিন্ধ্য পর্বত এটা হচ্ছে 6.2। তারপরে কি রয়েছে 6.3 সবরমতী নদী, কি চিহ্ন দিবে, কোন দিকে প্রবাহিত হচ্ছে, কোন দিক থেকে? সবরমতী নদী। 6.4 উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র মৌসিনরাম, মেঘালয় চেরাপুঞ্জির মৌসিনরাম। চলো মেঘালয় রাজ্যে চলে যাই আমরা, এই যে এখানটায় দেখাবে, এখানটায়। আচ্ছা, সবরমতী নদীর কত নম্বরে? 6.3 ছিল, 6.3 সবরমতী নদী। এটা হচ্ছে মৌসিনরাম হচ্ছে 6.4। মৌসিনরাম অঞ্চল পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তারপরে 6.5 মরু মৃত্তিকা অঞ্চল, এটা তো সহজ আছে, তোমরা অবশ্যই পারবে। মরু মৃত্তিকা অঞ্চল। এটা হচ্ছে 6.5 মরু মৃত্তিকা অঞ্চল। এরপরে রয়েছে 6.6 দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে ভিতরকণিকা, উড়িষ্যার ভিতরকণিকা। চলো আমরা ভিতরকণিকায় চলে যাই, ভিতরকণিকা, বুঝতে পেরেছ? উড়িষ্যার ভিতরকণিকা, এটা হচ্ছে 6.6 ভিতরকণিকা। এরপরে কি রয়েছে 6.7 উত্তর ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল। তোমরা উত্তর ভারতের ধান উৎপাদক অঞ্চল পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার দিয়ে দিবে, দিয়ে দিচ্ছি। এখান থেকে শুরু করবে, এই উত্তর ভারতের ধান উৎপাদক অঞ্চল, বুঝতে পেরেছ? এরপর আচ্ছা, এটা হচ্ছে 6.7। এরপরে রয়েছে আচ্ছা 6.8 রয়েছে ভারতের রুড়ো অঞ্চল, অর্থাৎ দুর্গাপুর। ভারতের রুড়ো বলা হয় দুর্গাপুরকে, এটা ভারতের রুড়ো বা রুড়ো শিল্পাঞ্চল বা দুর্গাপুর। আচ্ছা, এটা হচ্ছে 6.8। এবার 6.9 রয়েছে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম, এটা সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম। 6.9। এরপরে চলো লাস্টে রয়েছে 7.10 দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে চেন্নাই, এটা চেন্নাই দক্ষিণ 6.10 চেন্নাই, বুঝতে পেরেছ? তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।